আমাদের উপমহাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস তিন প্রকার। উপমহাদেশের ইতিহাসে তিন প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিবরণ পাওয়া যায়। এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের উপমহাদেশে চালু ছিল মুঘল শাসনামলে, যখন মুসলমানেরা সমস্ত ভারত উপমহাদেশ শাসন করত। আরেক প্রকার শিক্ষা ব্যবস্থা চালু করা হয় ইংরেজ শাসন আমলে 1781 খ্রিস্টাব্দে। আরেক প্রকার ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হয় ইংরেজ শাসনের প্রায় শেষের দিকে 1866 খ্রিস্টাব্দে। মুঘল আমলে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু ছিল, সেখানে মাদ্রাসার সারা বৎসরের খরচ বহন করার জন্য সরকারের কাছেও হাত পাততে হতো না, পাবলিকের কাছেও হাত পাততে হতো না। প্রত্যেকটা মাদ্রাসার নামে ওয়াকফ সম্পত্তি ছিল। ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারা সারা বৎসরের মাদ্রাসার খরচ চলত। মুঘল আমলে এই রকম মাদ্রাসা ছিল ভারত উপমহাদেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। আমাদের ভারত উপমহাদেশে এইরকম মাদ্রাসা, যেই মাদ্রাসা চলার জন্য সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হইতো না, কওম বা জনগণের কাছেও সাহায্যের হাত পাততে হইতো না। মাদ্রাসার নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার খরচ চলত। এইরকম মাদ্রাসা ছিল আমাদের দেশে প্রায় 12 লক্ষ। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা আমাদের দেশে আগমন করে বাণিজ্যের সুতায়, বাণিজ্যের বাহানায় আগমন করে বাণিজ্যের কথা বলে এসেছিল আমাদের দেশে। আসার পরে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে পরবর্তী 100 বছরের ভিতরে সমস্ত ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজরা ছিনাইয়া নিয়ে যায়। যেই ভারত মুসলমানেরা শাসন করতেন, সেই ভারতের শাসন ক্ষমতা ইংরেজরা দখল করে নিয়ে গেল। উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজরা দখল করে নিয়ে যাওয়ার পর এই দেশের ইসলাম এবং মুসলমানদের যত ক্ষতি সাধন করেছিল তারা, এর মধ্যে একটা উল্লেখযোগ্য ক্ষতি হলো 12 লক্ষ মাদ্রাসার নামে যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যায়, সরকারিকরণ করে ফেলে। মাদ্রাসার থেকে, মাদ্রাসার সম্পত্তি থেকে মাদ্রাসাকে বঞ্চিত করে দেয়। যে সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসা চলত, সেই সম্পত্তি সরকারে জুড়ে দখল করে নিয়ে যাওয়ার কারণে একসাথে সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এই হল এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস, এখানেই সমাপ্ত। ইংরেজরা শাসন ক্ষমতা দখল করার পর মাদ্রাসার সম্পত্তি দখল করে নিয়ে যায়, যে কারণে সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যায়। ওইগুলিকে বর্তমানের কওমি মাদ্রাসাও বলা যায় না, এইগুলিকে বর্তমানের সরকারি মাদ্রাসাও বলা যায় না। কারণ বর্তমানের কওমি মাদ্রাসা কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলে, আর সরকারি মাদ্রাসা সরকারের আর্থিক সহযোগিতায় চলে। মুঘল আমলের মাদ্রাসা চলার জন্য জনগণের সাহায্যও লাগছে না, সরকারের সাহায্য লাগছে না। কাজে ওই মাদ্রাসাগুলিকে কওমি মাদ্রাসা বলা যায় না, সরকারি মাদ্রাসা বলা যায় না, ওইগুলিকে স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বলা যায়। ইংরেজি এগুলি সব বন্ধ করে দিছে। এরপর কলিকাতা এলাকায় একজন বিখ্যাত বুজুর্গ আলেম বসবাস করতেন ইংরেজ আমলে। ওনার নাম ছিল মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ। মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন জানাইল যে তোমরা আমাদের দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিছো সম্পত্তি জুড়ে দখল করে নেওয়ার মাধ্যমে। কাজেই তোমরা ইংরেজ সরকার সরকারি খরচে একটা মাদ্রাসা কলিকাতায় প্রতিষ্ঠা করে দাও, যেটা সরকারের খরচে চলবে।
অন্তত কলিকাতার মুসলমান ছেলেপেলেরা যেন নিজেদের ধর্ম শিক্ষা করতে পারে। কলিকাতা এলাকাবাসী মুসলমানের সেই আবেদন মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় নূতনভাবে। এই মাদ্রাসাটার নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। এর আগে কেমন মাদ্রাসা ছিল? স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ছিল। রইছে না সব বিলুপ্ত হয়ে গেছে? সমস্ত স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ইংরেজ সরকার বিলুপ্ত করে দিয়েছে। 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়া একটা মাদ্রাসা খুলে দিছে। 12 লক্ষ মাদ্রাসা যে বন্ধ করছে এগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। আর একটা মাদ্রাসা যে খুলে দিছে এটা হইল সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। কলিকাতায় ইংরেজ সরকার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, নাম দিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। বুঝে থাকলে বলেন, আমাদের দেশে আলিয়া মাদ্রাসার ইতিহাস কত সনে শুরু হইল? 1781। 1781 সনে আমাদের দেশে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। পরবর্তীতে যত সরকারি মাদ্রাসা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে সবগুলিকেই কলিকাতা আলিয়া মাদ্রাসার নামে নামে সবগুলিকেই আলিয়া মাদ্রাসা বলা হয়। কলিকাতা সরকারি মাদ্রাসার নামে নামে সবগুলিকেই সরকারি মাদ্রাসা বলা হয়। আমার মনে হয় আমাদের বর্তমান বাংলাদেশে এই সরকারি মাদ্রাসাগুলি 3 স্তরে বিভক্ত। এক স্তরের সরকারি মাদ্রাসাকে দাখিল মাদ্রাসা বলা হয়, আর এক স্তরের সরকারি মাদ্রাসাকে আলিম মাদ্রাসা বলা হয়, আর এক স্তরের সরকারি মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসা বলা হয়। এরপরে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসার যে ক্লাসে আছে ওই কাজটাকে কামিল বলা হয়, কামিল। এই কয়েকটা স্তরে বিভক্ত আছে আমাদের বর্তমান বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলি। এই সবগুলি সরকারি মাদ্রাসা, সবগুলি সরকারের খরচে প্রতিষ্ঠিত হয়, সবগুলি সরকারের খরচে পরিচালিত হয়। পার্থক্য শুধু এতটুকু, কোনো কোনো মাদ্রাসার 16 আনা খরচ সরকার বহন করে, আর কোনো কোনো মাদ্রাসার আংশিক খরচ সরকার বহন করে। যেই মাদ্রাসাগুলির আংশিক খরচ সরকার বহন করে এইগুলিকে গভ এইডেড মাদ্রাসা বলা হয়। আর যেইগুলির 16 আনা খরচ সরকার বহন করে, যেমন সিলেট আলিয়া মাদ্রাসা, এর 16 আনা খরচই সরকার বহন করে, এইগুলিকে গভ আলিয়া মাদ্রাসা বলা হয়। 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস আমাদের উপমহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল। দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস শুরু হইল। মাদ্রাসা শিক্ষার ইতিহাস আগাগোড়া পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার যে দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নাম সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংস, এবং প্রতিষ্ঠা সন ছিল 1781। এমতাবস্থায় উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া চালু করেছিলেন। ইতিহাসের পাতায় তার ফতোয়াটাকে বিপ্লবী ফতোয়া বলা হয়েছে। সেই ফতোয়াতে উল্লেখ ছিল, ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে দখল করে নিয়েছে। বলুন, স্বাভাবিকভাবে দখল করেছে না ডাকাতি করে নিয়েছে? ডাকাতি করে নিয়েছে। এই ডাকাতের দল আমাদের দেশের 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠা করছে একটা আর বন্ধ করছে 12 লক্ষ। এই ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য সমস্ত মুসলমানদের এদের বিরুদ্ধে মুক্তি যুদ্ধ করা ফরজ।
একজন মুসলমানের জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। যে মুক্তিযুদ্ধে শরীক না হইয়া বাঁচিয়া থাকা হালাল নয় ফতুয়া দিলেন, এই জন্য ইতিহাসের পাতায় তার ফতুয়াকে বিপ্লবী ফতুয়া নামে আখ্যায়িত করা হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে তখনকার উপমহাদেশে 10 কোটি মুসলমান ছিল, সমস্ত ভারতে ছিল 10 কোটি মুসলমান। 10 কোটি মুসলমান একসাথে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ে। তখন কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়নেওয়ালা আলিমগণ ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়লেন। কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্ররাও ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়ে। কথা বুঝে থাকলে বলুন, কলিকাতা আলিয়া মাদ্রাসা কার প্রতিষ্ঠিত? ইংরেজের। কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেল? ইংরেজ সরকারের প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়িয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। এখান থেকে ইংরেজ সরকার আলিয়া মাদ্রাসার থেকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। আমাদের খরচে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলাম, আমাদের খরচে মাদ্রাসা পরিচালনা করি, আর তোমরা আমাদের পরিচালিত মাদ্রাসায় পড়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো, দাঁড়াও তোমাদেরকে 12টা বাজাই। কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগণ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছিল। এর মধ্যে একটা ব্যবস্থা হইল, কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করেছিল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান। এইভাবে একাধারে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করেছিল ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করি, মাদ্রাসা কি খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসার প্রিন্সিপাল যদি একজনের পর একজন করে 26 জন খ্রিস্টান যদি মাদ্রাসার প্রিন্সিপাল হয়, বলুন এই মাদ্রাসার 12টা বাজার আর কত বাকি থাকে? এই হলো একটা ব্যবস্থা। কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য ইংরেজ সরকার যত ব্যবস্থা গ্রহণ করেছিল, এটা একটা মাত্র ব্যবস্থা। 2 নম্বর ব্যবস্থা, সরকারিভাবে আইন পাশ করে দিল, আরবি ভাষায় যারা লেখাপড়া করবে, ফার্সি ভাষায় যারা লেখাপড়া করবে, উর্দু ভাষায় যারা লেখাপড়া করবে, এমনকি বাংলা ভাষায় যারা লেখাপড়া করবে, এদেরকে ইংরেজ সরকার শিক্ষিত গণ্য করবে না, এদেরকে অশিক্ষিত গণ্য করবে। একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে যারা লেখাপড়া করবে তাদেরকেই সরকার শিক্ষিত বলে গণ্য করবে। এই আইন পাশ করার মাধ্যমে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া পড়ুয়া সমস্ত আলেমদেরকে অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে দিল। সরকারি মাদ্রাসায় পড়েও সরকারের কাছে অশিক্ষিতই গণ্য হবেন। এটা হলো আলিয়া মাদ্রাসাকে, কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার 2 নম্বর ব্যবস্থা। 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করল এরা, ইংরেজ সরকারেরা সিদ্ধান্ত নিল যে মুসলমানেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আলেমদের ফতুয়ার কারণে, আর মুসলমান আলেম হয় কোরআন শিক্ষার কারণে। কাজেই এদের এই যুদ্ধকে বানচাল করতে হইলে যেই কোরআন শিক্ষা মুসলমান আলিম হয়, এই সমস্ত কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। আর যে সমস্ত আলেমদের কথায় মুসলমানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এই সমস্ত মুসলমানদেরকে হত্যা করে ফেলতে হবে। এই সমস্ত আলিমদেরকে সিদ্ধান্ত নিয়ে 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়ে জ্বালিয়ে দিল। 3 বৎসরের ভিতরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলাইয়া দিল। ইসলামের সেই চরম দুর্দিনে কি বলেন, এই সময়টা কি ইসলামের মুসলমানদের
সুদিন ছিল না, চরম দুর্দিন, চরম দুর্দিন। ইসলাম এবং মুসলমানের সেই চরম দুর্দিনে মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুসলমান থাকতে পারে, মুসলমানের বাচ্চা যেন ভবিষ্যতে ইসলাম নিয়ে টিকতে পারে, সেই ব্যবস্থার চিন্তা চেতনা নিয়ে এগিয়ে আসলেন একজন মহামনীষী। নাম ছিল তার আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির বংশগত পরিচয় হলো তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। স্মরণ রাখুন, নামটাও স্মরণ রাখুন। ইসলামের সেই চরম দুর্দিনে মুসলমানের বাচ্চারা যেন ভবিষ্যতে মুসলমান থাকতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে যিনি এগিয়ে আসলেন তার নাম ছিল কাসিম নানতবী। তার বংশগত পরিচয় তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। তার শিক্ষাগত পরিচয়, কাসিম নানতবী মাওলানা মমলুক আলীর ছাত্র ছিলেন। মাওলানা মমলুক আলী শাহ আব্দুল আজিজের ছাত্র ছিলেন। শাহ আব্দুল আজিজ হযরত উমর ফারুকের বংশধর ছিলেন। কাসিম নানতবীর রাজনৈতিক পরিচয়, ইংরেজের বিরুদ্ধে যত যুদ্ধক্ষেত্রে মুসলমানেরা যুদ্ধ করেছে এর মধ্যে একটা ইতিহাস বিখ্যাত যুদ্ধক্ষেত্রের নাম ছিল শামলী। সেই শামলীর প্রান্তরে ইংরেজ বিরোধী মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। এই মনীষী এগিয়ে আসলেন, আর সরকারি মাদ্রাসা নয়, সরকারে মাদ্রাসা বানাইয়া দিলে, সরকারে মাদ্রাসা চালাইলে সময় মতো সরকার মাদ্রাসা নিয়ে পুতুল খেলা খেলে। বলুন এতক্ষণের ইতিহাসের দ্বারা আমরা এটা বুঝলাম কিনা? সরকার যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়, সরকার যদি মাদ্রাসার পরিচালনার খরচ বহন করে, তাহলে প্রয়োজনে সরকারে মাদ্রাসাকে খেলার পুতুল হিসাবে ব্যবহার করে। কাজেই মাদ্রাসাকে আর সরকারের খেলার পুতুল বানানো যাবে না। এবার আর সরকারি মাদ্রাসা নয়, এবার কওম বা জনগণের অর্থে পরিচালিত হবে এমন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। এই চিন্তা নিয়ে এগিয়ে আসছেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি যাদেরকে, যে সমস্ত অনুষঙ্গী নিয়ে এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর, তোমরা যে নতুন ধরনের মাদ্রাসা বানাইবে, এই মাদ্রাসার ঘর আমার লাঠি দিয়ে রেখা টেনে দিতেছি, এই লাঠির দাগে দাগে নির্মাণ করবা। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক পল্লীর এক প্রান্তে স্বপ্নযুগে রাসূল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ফাউন্ডেশনের রেখা টেনে দিলেন। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও রসুলের লাঠি মুবারকের দাগ পাওয়া গেল। সেই দাগে দাগে 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করলেন। এখান থেকে কওমি মাদ্রাসার ইতিহাস শুরু হয়। এখান থেকে কওমি মাদ্রাসার ইতিহাস শুরু হয়। ইতিহাস বুঝে থাকতে বলুন তো, আলিয়া মাদ্রাসার ইতিহাস কবে থেকে শুরু হয়েছিল? 1781 থেকে। আর কওমি মাদ্রাসার ইতিহাস 1866 থেকে শুরু হয়। এর মর্ম হলো, এই দেশে 85 বছর আগে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আরো 85 বছর পরে নূতনভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দিল। কেন? কারণ সরকারে যেই মাদ্রাসা বানায়, সরকারে যেই মাদ্রাসা চালায়, এই মাদ্রাসা নিয়ে সরকারে পুতুল খেলা খেলায়। মাদ্রাসা নিয়ে যেন সরকার আর পুতুল খেলা খেলতে না পারে, এই জন্য আলিয়া মাদ্রাসার ইতিহাস 85 বছর আগে শুরু হইলেও
85 বছর আগে সরকারের পুতুল খেলার থেকে রক্ষা করার জন্য আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করে। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে একটা প্রশ্নের জবাব দিতে পারেন। যে দেশে 85 বছর আগেই আলিয়া মাদ্রাসা চালু হয়ে গেল, এই দেশে 85 বছর পরে আবার নূতনভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার কি দরকার ছিল? কারণ যে সরকারে মাদ্রাসা বানায়, প্রয়োজনে সরকার নিজের দরকারে মাদ্রাসা নিয়ে পুতুল খেলা খেলায়। সরকার যেন মাদ্রাসা নিয়ে পুতুল খেলতে না পারে, এই জন্য 85 বছর পরে নূতনভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হল। আরবি ভাষায় কওম শব্দের যত অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হইল জনগণ। আরবি ভাষায় কওম শব্দের একটা অর্থ জনগণ। কওমি মাদ্রাসা মানে সরকারি সাহায্যে পরিচালিত নয়, জনগণের আর্থিক চান্দায় পরিচালিত। এই জন্য মাদ্রাসার নাম হয়েছে কওমি মাদ্রাসা। 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। কাসিম নানতুবি প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনের রেখা পাইছিলেন কোথায়? স্বপ্ন যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাউন্ডেশনের রেখা চিহ্নিত করে দিয়েছেন। রাসূল নিজের হাতের লাঠি মুবারক দিয়া দাগ দিয়া বলছেন, তোমাদের পরিকল্পিত কওমি মাদ্রাসা আমার দাগে দাগে বানাইবা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও রসুলের লাঠি মুবারকের দাগ পাওয়া গেল। এই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হইল। কাজেই সর্বপ্রথম কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইল এক কথার জবাবের বিস্তারিত ব্যাখ্যা। বলেছিলাম মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? মাদ্রাসা শিক্ষার আদর্শ কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কওমি মাদ্রাসার উদ্দেশ্য, কওমি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে সফল হয় কেন? এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এবার কি আপনারা কিছুটা বুঝতে পারলেন কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা কিভাবে হলো? তিনি 150 বছর আগে আবার পৃথিবীতে এসেছিলেন না স্বপ্ন যুগে লাঠি মুবারকের রেখা টেনে দিয়েছিলেন? স্বপ্ন যুগে লাঠি মুবারকের রেখা টেনে দিয়েছিলেন। এরপরে আলিয়া মাদ্রাসার আর একটু ইতিহাস। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার 85 বছর আগে ইতিহাস মনে থাকলে বলুন কোন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল? কলিকাতা আলিয়া। কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য ইংরেজ সরকার আরেকটা ব্যবস্থা গ্রহণ করেছিল, বলিনি। সেটা হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগণ ইংরেজ বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করার আগে কলিকাতা আলিয়া মাদ্রাসায় হাদিসের একটা কিতাব পাঠ্যভুক্ত ছিল, মিশকাত শরীফ। আর তফসিরেরও একটা কিতাব পাঠ্যভুক্ত ছিল, বাইজাবি শরীফ। তফসিরের বাইজাবি শরীফ এবং হাদিসের মিশকাত শরীফ কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাসভুক্ত ছিল। কিন্তু কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগণ যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তখন এই মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে তফসিরে বাইজাবি শরীফ রহিত করে দিল, হাদিসের মিশকাত শরীফ রহিত করে দিল। এর মানে হইল ইংরেজের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসায় অন্য কিছু পড়া হইতো, হাদিস তফসির পড়া বন্ধ করে দেওয়া হলো। ইংরেজের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসায় বলুন শেষ পর্যন্ত হাদিস তফসিরের শিক্ষা বাকি রইল না বন্ধ করে দিল? হাদিস তফসির বন্ধ থাকলে মাদ্রাসা শিক্ষা আর কি গুড়ার ডিম মাদ্রাসা শিক্ষা থাকে? এমত অবস্থায় 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে
যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হইল, ওই মাদ্রাসায় শুধু হাদিসের মিশকাত শরীফ নয়, পৃথিবী বিখ্যাত সহি হাদিসের 6 কিতাব, যাকে একত্রে সিহাসিত্তা বলা হয়। পৃথিবীতে বর্তমানে 6টা হাদিসের কিতাব আছে, সহি হাদিসের কিতাব, এইগুলিকে একত্রে সিহাসিত্তা বলা হয়। এই সিহাসিত্তা হাদিসের 6 কিতাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এই উপমহাদেশে সর্বপ্রথম পাঠ্যভুক্ত করা হলো। কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস তফসির পড়ানি গেল বাদ, আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শুধু মিশকাত শরীফ নয়, হাদিসের 6 কিতাব পড়ানির ব্যবস্থা করা হলো। এরপরে 1947 সালে এই দেশবাসীর আন্দোলনের মুখে ইংরেজরা আমাদের দেশের স্বাধীনতা আমাদের হাতে ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হল। তখন মুসলমানদের জন্য পাকিস্তান নামে আলাদা দেশ স্বাধীন হইল, হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে আলাদা দেশ স্বাধীন হইল। বলুন কত সালে? 1947 সালে। 1971 সালে আবার এই পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হইল। এখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেই কথার দিকে, সেটা হইল বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে। পাকিস্তান স্বাধীন হয়েছিল ভারত থেকে। ভারত স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের কারণে, আর মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে। শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে ভারত স্বাধীন হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন ভারতের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন ফতুয়া। মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন ফতুয়া। আজকাল কিছু স্বঘোষিত পণ্ডিত আমাদের সমাজে পাওয়া যায়, যারা ফতুয়া যারা দেন তাদেরকে বলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তুমি কি গুরার দিন ছিল মুক্তিযুদ্ধ, আর তুমি কি গুরার দিন জানো মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা ছিল ফতুয়া। মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা ছিল ফতুয়া। সুতরাং যারা ফতুয়ার পক্ষের লোক তারাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যারা ফতুয়ার দুশ্মন তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। 1947 সালে ভারত স্বাধীন হইল, পাকিস্তান স্বাধীন হইল। কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ে গেল ভারতে। বলুন, কলিকাতা আলিয়া মাদ্রাসা পাকিস্তানে বললো না ভারতে বললো? ভারতে বললো। তখন আবার নূতন ভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করা হইল। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর কলিকাতা আলিয়া মাদ্রাসা মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠান, যা ভারতের অন্তর্ভুক্ত রয়ে যাওয়ার কারণে 1947 সালের পরে নতুনভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বক্সিবাজারে বর্তমানে যে সরকারি আলিয়া মাদ্রাসা দাঁড়িয়ে আছে, এইটাই কলিকাতার থেকে স্থানান্তর করে ঢাকা আনা হয়েছিল। আমার কথা বুঝে থাকতে বলুন, বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা যে ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠিত নয়, যা কলিকাতার থেকে স্থানান্তরিত। লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় যেই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, 1947 সালের পর সেই কলিকাতা আলিয়া মাদ্রাসাকেই ঢাকায় স্থানান্তর করা হয় এবং নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সেখানে হাদিসের সিহাসিত্তা সিলেবাস মুক্ত করা হয়েছে। 1947 সালের পর কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করার পর দারুল উলুম দেওবন্দের অনুসরণে সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় হাদিসের সিহাসিত্তার কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয়। বর্তমানে যত আলিয়া মাদ্রাসা, যত সরকারি মাদ্রাসায় হাদিসের সিহাসিত্তার কিতাব পড়ানো হয়, এইগুলি দারুল উলুম দেওবন্দের অনুসরণে পাঠ্যভুক্ত করা হয়েছে। কাজী বর্তমান যত আলিয়া মাদ্রাসায় যত হাদিসের কিতাব পড়ানো হয়, সবগুলির ব্যাপারে সবগুলি আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। যত বর্তমানে যত আলিয়া মাদ্রাসায় যত হাদিসের কিতাব পড়া হয়, সবগুলির ব্যাপারে সমস্ত আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাছে ঋণী। কিভাবে? দারুল উলুম দেওবন্দের অনুসরণে
এই পরবর্তীকালে পাকিস্তানের এই আলিয়া মাদ্রাসাগুলিতে দারুল উলুম দেওবন্দের অনুসরণে হাদিসের সিয়াসিত্তার কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা। কাজেই বর্তমান আলিয়া মাদ্রাসাগুলি আর কলিকাতা আলিয়ার মতো থাকেনি। কলিকাতা আলিয়া মাদ্রাসার থেকে হাদিসের কিতাব রহিত করে দেওয়া হয়েছিল, কলিকাতা আলিয়া মাদ্রাসার থেকে তফসিরের কিতাব রহিত করে দেওয়া হয়েছিল। বর্তমান আলিয়া মাদ্রাসাগুলিতে দারুল উলুম দেওবন্দের অনুসরণে তফসিরের কিতাবও সিলেবাসভুক্ত করা হয়েছে, হাদিসের কিতাবও সিলেবাসভুক্ত করা হয়েছে। ইতিহাসটা সঠিকভাবে না জানার কারণে আজকাল অনেকের মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় যে কে কার কাছে ঋণী, কার অবদান কে উপভোগ করতেছে। কলিকাতা আলিয়া মাদ্রাসা যে ইংরেজ প্রতিষ্ঠা করে দিয়েছিল, সেই ইংরেজ কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজিয়ে ফেলেছিল। সেই আলিয়া মাদ্রাসা আবার নূতনভাবে প্রতিষ্ঠা হয়েছে, স্থাপিত হচ্ছে একমাত্র কওমি মাদ্রাসার অবদানে। বর্তমানে আমাদের দেশে আলিয়া মাদ্রাসাগুলি নূতনভাবে জীবিত হচ্ছে কোন মাদ্রাসার অবদানে? কওমি মাদ্রাসার অবদানে। কাজে আমি বলতেছিলাম, আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য যে 3 গুণের উল্লেখ করেছেন, এলিম অনুফাতে আমল, সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ বিশ্বাস করা, আর একমাত্র জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে লেখাপড়া করা, এই 3 গুণ কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায়। কেন? এই কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কওমি মাদ্রাসার গুরুত্ব অনুধাবন করার, কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা অনুধাবন করার, কওমি মাদ্রাসার সাথে জড়িয়ে থেকে এই দেশে এই সমাজে ইসলামের সফল শিক্ষা চালু রাখার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।